নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তাই আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেদের জন্য নিয়ে চলে এসেছে আজকে বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বন্ধুরা, হাতে কোনো কিছু প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা আসি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতায়। তবে তার আসার আগে আমরা বলে রাখি যে তোমাদের পরীক্ষায় তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তাতে দুটি কবিতা থাকবে, যার থেকে 3 ও 5 নম্বরের ক্ষেত্রে দুটি দুটি করে প্রশ্ন থাকবে এবং যার মধ্যে একটি তোমাদের লিখতে হবে। তো প্রথমেই আসি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির 1 মার্কস থেকে। দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর মুকুন্দ চক্রবর্তী। পরের প্রশ্ন, কবিতায় গজরাজের মোট সংখ্যা কটি? সঠিক উত্তর 8টি। পরের প্রশ্ন দেখো, কলিঙ্গবাসীরা দুর্যোগের দিনে কাকে স্মরণ করেছেন? সঠিক উত্তর বজ্র নিবারক মুনি জৈমিনীকে। বন্ধুরা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতা থেকে একটি আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, যা তোমরা দেখতে পারো। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, ঈশান কোণ বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর উত্তর পূর্ব কোণ। পরের প্রশ্ন, নিরন্তর কতদিন বৃষ্টি হয়েছে কলিঙ্গ দেশে? সঠিক উত্তর 7 দিন। পরের প্রশ্ন, চারি মেঘ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো চারি মেঘ হলো আবর্ত, সম্বর্ত, পুষ্কর এবং দ্রোণ। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল? উত্তর হলো মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। পরের প্রশ্ন, সঙ্গরে শব্দের অর্থ কি? সঠিক উত্তর স্মরণ করা। পরের প্রশ্ন, চিকুর কথার অর্থ কি? উত্তর হলো তীব্র বজ্রবিদ্যুৎ বা বাজ। পরের প্রশ্ন দেখো, অম্বিকা কার নাম? সঠিক উত্তর দেবী চণ্ডীর নাম। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো কবিকঙ্কন উপাধি কে পেয়েছিলেন? মুকুন্দ চক্রবর্তী। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে। দেখো, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীর কে এবং কলিঙ্গের লোক জৈমিনীকে স্মরণ করেছেন কেন, তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে কথাটারই অর্থ কি? কেন ভুজঙ্গ গর্ত ছেড়ে বেরিয়ে এসেছে? পরের প্রশ্ন আসছে, দেখো বন্ধুরা, চারি মেঘে জলদায় অষ্ট গজরাজ, চারি মেঘের নাম সহ উক্ত অংশের তাৎপর্য লেখো। এই হলো বন্ধুরা 3 নম্বরের প্রশ্ন। এরপরে আসি বন্ধুরা পরবর্তী ভাগে। দেখো, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন দেখো, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, রড শব্দের অর্থ কি আর কারা কি কারণে রড দিয়েছিল, তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতায় যে প্রাকৃতিক দুর্যোগের চিত্র কবি এঁকেছেন, তা তোমরা নিজের ভাষায় বর্ণনা করে লেখো। এই হলো বন্ধুরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এবার আসি পরবর্তী কবিতা নোঙর থেকে। প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন দেখো, নোঙর কি? নোঙর বলতে নৌকা বা জাহাজে বাঁধার জন্য ব্যবহৃত লোহার ত্রিকোণাকৃতি কাঁটাকে বোঝানো হয়। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, নোঙর কোথায় পড়ে গেছে? উত্তর হলো তটের কিনারে। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, কবি কোথায় পাড়ি দিতে চান? উত্তর হলো দূর সিন্ধু পাড়ে কবি পাড়ি দিতে চান। পরের প্রশ্ন, দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন? কবি অজিত দত্ত দূর সমুদ্র পাড়ে যেতে চান, কিন্তু তটের কিনারে তার নৌকা নোঙরে বাঁধা রয়েছে, তাই কবি সারা রাত শুধু দাঁড় টেনেই চলেছেন, নৌকা আর এগোয়নি। কবি দাঁড় টানাকে মিছে বলে অভিহিত করেছেন। এরপরে আছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। দেখো, নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হলো সাদা মেঘ কালো পাহাড়। পরের প্রশ্ন, স্রোতের বিদ্রুপ কখন শোনা যায়? কবির প্রতিটি দাঁড়ের নিক্ষেপে স্রোতের বিদ্রুপ শোনা যায়। পরের প্রশ্ন, তড়িভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? উত্তর হলো সপ্ত সিন্ধু পাড়ে। পরের প্রশ্ন দেখো, সমুদ্রের দিকে কারা ছোটে? উত্তর হলো জোয়ারের ঢেউগুলি সমুদ্রের দিকে ছোটে। পরের প্রশ্ন, কবি কতক্ষণ দাঁড় টানেন? কবি সারা রাত দাঁড় টানেন। পরের প্রশ্ন, কবি কি উদ্দেশ্যে তড়ি নিয়ে বেরিয়েছেন? উত্তর হলো বাণিজ্যের উদ্দেশ্যে। এরপরে আসছি পরবর্তী ভাগে। দেখো, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি, কবি এখানে দাঁড় টানাকে মিছে বলেছেন কেন, তা তোমরা নিজের ভাষায় লিখবে। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, এমন বলার কারণ কি, তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন দেখো, ততই বিরামহীন এই দাঁড় টানা, বিরামহীন দাঁড় টানার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন বা এর অন্তর্নিহিত অর্থ কি, তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে। 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, নোঙর কি? তার সাথেই আছে দেখো, নোঙর কবিতায় কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন, তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, এখানে কার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে এবং এই বাঁধা পড়ে থাকার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। এই হলো তোমাদের কবিতা। এবার আসছি বন্ধুরা গল্পের অংশে। তো গল্পের ক্ষেত্রে তোমাদের দুটি গল্প হবে, দাম এবং ইলিয়াস, এবং সেই দুটি গল্প থেকে 3 এবং 5 নম্বরের ক্ষেত্রে দুটি করে প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের একটি করে লিখতে হবে। তো প্রথমেই আসছি আমরা ইলিয়াস গল্প থেকে। দেখো, ইলিয়াস কোথায় বাস করত? ইলিয়াস ছিলেন একজন বাসকীর, যিনি উফা প্রদেশে বাস করতেন। পরের প্রশ্ন, কুমির শব্দের অর্থ কী?
উত্তর দেখো বন্ধুরা, ঘটকির দুধ দিয়ে তৈরি এক ধরনের সুস্বাদু পানীয়কেই কুমিশ বলা হয়। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। ইলিয়াস গল্পটি কে তর্জমা করেছেন? উত্তর হলো মনীন্দ্র দত্ত। পরের প্রশ্ন, ইলিয়াসের ভালো ঘোড়াগুলি কারা চুরি করে নিয়েছিল? সঠিক উত্তর কিরবিজেরা। পরের প্রশ্ন, ইলিয়াসের শেষ সম্বল বলতে কী ছিল? উত্তর দেখো, শেষ সম্বল বলতে ছিল একটি বোঁচকা, যার মধ্যে ছিল একটি লোমের তৈরি কোট, টুপি, জুতো ও বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসে মাগি। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিবেশীরা ইলিয়াসকে ঈর্ষা করতো কেন? ঈর্ষা শব্দের অর্থ হলো হিংসা। উত্তর দেখো, ইলিয়াসের প্রচুর প্রতিপত্তি ছিল, তার বাড়ির নানা কাজ করার জন্য ভাড়াটে লোকজনও ছিল। সংসারের এই উন্নতি দেখে প্রতিবেশীরা তাকে ঈর্ষা করত। পরের প্রশ্ন, ইলিয়াসের কটি সন্তান ছিল এবং তার মধ্যে বড় ছেলেটি কিভাবে মারা গেল? সঠিক উত্তর, 3টি সন্তান, 2টি ছেলে 1টি মেয়ে, যার মধ্যে বড় ছেলেটি মারামারি করে মারা গেল। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, অতিথিরা বিস্মিত হলো কেন? উত্তর দেখো, এক সময় উভা-প্রদেশের সবচেয়ে ধনী মানুষ ইলিয়াস বর্তমানে তার প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুর। একথা শুনে অতিথিরা এমন বিস্মিত হলেন। পরের প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস ধনী হন? সঠিক উত্তর 35 বছর। পরের প্রশ্ন, এই গল্পে প্রভু বলতে কার কথা বোঝানো হয়েছে? উত্তর হলো ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহের কথা। বন্ধুরা, এই প্রশ্নগুলি করার পাশাপাশি তোমরা নিজেদের পাঠ্য বইয়ের যে গল্পটি সেটিও ভালো করে পড়ে রাখবে। এবার আছি পরবর্তী ভাগে, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, এটা খুবই জ্ঞানের কথা, বক্তাকে, আর জ্ঞানের কথাটি কী ছিল? পরের প্রশ্ন, সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এখানে কার কথা বলা হয়েছে এবং সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন দেখো, ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের তাড়িয়ে দেওয়া হলো এবং কেন তাদের তাড়িয়ে দেওয়া হলো তা তোমরা গল্প অবলম্বনে লিখবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী বিভাগে, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন দেখো, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। এখানে কার উন্নতির কথা বলা হয়েছে আর কীভাবেই বা তার অবস্থার উন্নতি হলো তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। অতিথিরা হেসেছিল কেন এবং এটাই মানুষের জীবন বলতে জীবনের কোন সত্যকে ইলিয়াস তুলে ধরতে চেয়েছিল তা তোমরা লিখবে বন্ধুরা। এরপরে আসি বন্ধুরা পরবর্তী গল্পে, দাম। প্রথম প্রশ্ন দেখো, যার প্রত্যেকটির মান 1। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কোন ভদ্রলোকের কথা বলা হয়েছে? উত্তর হলো অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করলেন? শতছিন্ন এক জীর্ণ পত্রিকা। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, প্লেটোর দোরগড়ায় কি লেখা ছিল? উত্তর দেখো, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। পরের প্রশ্ন, এটুকুই আমার নগদ লাভ, কার কি লাভ হয়েছিল? উত্তর দেখো, সুকুমার অর্থাৎ যিনি কথক, তার ছোটবেলার অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে কল্পনা মিশিয়ে একটি গল্প লিখে পত্রিকার কর্তৃপক্ষের কাছ থেকে 10 টাকা দক্ষিণা পেয়েছিলেন। এটিকেই তিনি নিজের নগদ লাভ হিসাবে তুলনা করেছেন। পরের প্রশ্ন আসছে দেখো বন্ধুরা, কোটি মণিমাণিক্য দিয়ে কার পরিমাপ করা যায় না? উত্তর হলো স্নেহ। পরের প্রশ্ন, দাম গল্পের মূল বিষয় কী ছিল? উত্তর দেখো, ছাত্র ও শিক্ষকের মধ্যে চিরন্তন সম্পর্ক ছিল এর মূল বিষয়। পরের প্রশ্ন, আমি সুযোগটা ছাড়তে পারলাম না, কোন সুযোগের কথা বলা হয়েছে? বাংলাদেশে কলেজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি রাজোচিত অভ্যর্থনা পাওয়ার যে সুযোগ, সেই সুযোগের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কথকের বক্তব্য শুনে প্রিন্সিপাল কি বললেন? উত্তর, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনই সুমধুর। পরের প্রশ্ন দেখো, দাম গল্পের লেখককে? উত্তর হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, আবঝা আলোয় লেখক কি দেখলেন? উত্তর দেখো, মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে, এটি তিনি দেখলেন আবঝা আলোয়। এই প্রশ্নগুলি করার পাশাপাশি বন্ধুরা নিজেদের যে পাঠ্য বইয়ের দাম গল্পটি সেটিও ভালো করে পড়ে রাখবে। এবার আসি পরবর্তী ভাগে, দেখো 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে আর তার বিভীষিকার পরিচয় দাও। আমি সুযোগটা ছাড়তে পারলাম না, এখানে কে সুযোগটা ছাড়তে পারলেন না এবং কেনই বা তিনি ছাড়তে পারলেন না তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, কে কাকে কিভাবে অমর করে দিয়েছে দাম গল্প অবলম্বনে তা তোমরা লিখবে। এবার আসছি দেখো পরবর্তী ভাগে, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, মনে হলো স্নেহ মমতা ও ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার এ কথা মনে হলো এবং কেনই বা তার এ কথা মনে হলো তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, দাম গল্পের সার্থকতা আলোচনা করো। কবিতা ও গল্পের পরে এবার আসি বন্ধুরা নাটক থেকে। নাটক তোমাদের একটি রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেটি হলো ধীবর বৃত্তান্ত, এবং যার থেকে 3 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। ধীবর বৃত্তান্তের শর্ট প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, যার প্রত্যেকটির মান 1, ধীবরের বাসস্থান কোথায় ছিল? উত্তর হলো চক্রাবতারে। পরের প্রশ্ন দেখো, শকুন্তলাকে কে কেন অভিশাপ দিয়েছিলেন? উত্তর দেখো, রাজা দুষ্মন্তের চিন্তায় মগ্ন শকুন্তলা অন্যমনস্ক ছিলেন,
তখন তিনি দুর্বাসার তপবনে আসার লক্ষ্য করেননি, তাই রাগে অপমানিত হয়ে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন। এরপরে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, তোর জীবিকা তো বেশ পবিত্র, জীবিকা কি? এখানে ধীবরের জীবিকা হলো মাছ ধরা। পরের প্রশ্ন, ধীবর কিভাবে আংটিটি পেয়েছিলেন? উত্তর দেখো, রুই মাছ কাটতে গিয়ে মাছের পেট থেকে তিনি আংটিটা পেয়েছিলেন। পরের প্রশ্ন, শকুন্তলার পালক পিতার নাম কি? উত্তর হলো মহর্ষি কর্ণ। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, কে কার বিশিষ্ট প্রিয় বন্ধু হলেন? উত্তর দেখো, রাজশ্যালক ধীবরের প্রিয় বন্ধু হলেন। পরের প্রশ্ন, শকুন্তলা দুষ্মন্তকে আংটিটি দেখাতে পারেননি কেন? উত্তর দেখো, শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় রাজা দুষ্মন্তের নিদর্শন হিসাবে আংটিটি শকুন্তলার হাত থেকে পড়ে যায়। সেক্ষেত্রে আংটিটি শকুন্তলা দুষ্মন্তকে দেখাতে পারেননি এবং সে কারণে শকুন্তলাকেও তিনি চিনতে পারেননি। এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে রক্ষীদের কী নির্দেশ দিয়েছিলেন? উত্তর দেখো, তিনি নির্দেশ দিয়েছিলেন যে ধীবরকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ আংটিটির ব্যাপারে সে যা বলেছে তা সবই সত্য। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, শকুন্তলাকে কে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন? উত্তর হলো মহর্ষি কর্ণ। এই প্রশ্নগুলি করার পাশাপাশি বন্ধুরা তোমরা নাটকটিও ভালো করে পড়ে রাখবে। এবার আসি পরবর্তী ভাগে, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন দেখো, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, শকুন্তলাকে আর শকুন্তলার এই অপমানের কারণ কী ছিল তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, মহারাজের সংবাদ শুনে খুশি হবেন, এখানে বক্তাকে আর মহারাজের নাম উল্লেখ করে তার খুশি হওয়ার কারণ নির্দেশ করো, অর্থাৎ মহারাজ কেন খুশি হবেন তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি পরবর্তী প্রশ্নে, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, এখানে বক্তাকে এবং কিভাবে বক্তা এই আংটিটি পেয়েছিলেন তা তোমরা ধীবর বৃত্তান্ত নাটকটি অবলম্বনে লিখবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, কোনো নিদর্শন দেখাতে পারলে তবেই সাপের প্রভাব দূর হবে, একথা কে কাকে বলেছেন? প্রসঙ্গ উল্লেখ করে একথা বলার কারণ নির্দেশ করো। পরের প্রশ্ন দেখো, ধীবর বৃত্তান্ত নাটক অবলম্বনে ধীবরের চরিত্র আলোচনা করো। এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর। ব্যাকরণ এবং প্রফেসর শঙ্কু থেকে যাবতীয় প্রশ্নোত্তর আমরা একটি অন্য ভিডিও আলোচনা করব। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।